আশা করি আমাদের বিচার বিভাগে স্বাধীনভাবে চলতে দেওয়া হবে, এটা এখানে কোনো রকম হস্তক্ষেপ না হয়। এখন আমাদের যারা বিবৃতিদাতারা বলেছেন যে ডক্টর ইউনূসের মামলা প্রত্যাহার বা মামলা স্থগিত রাখার ব্যাপারে এটা বিচার বিভাগের উপর হস্তক্ষেপ, তো ওনারা আপনার এর আগে যখন বিচার বিভাগের উপর হস্তক্ষেপ হতো তখন কখনো বক্তব্য রাখেন নাই। যেমন ধরেন যখনই আওয়ামী লীগ সরকার বা বিএনপি সরকার ক্ষমতায় আসে, মান্নার ভাই আছেন আমাদের সবার শ্রদ্ধেয়, হি উড বিয়ার মি আউট, যে আওয়ামী লীগ ক্ষমতায় এসেই বিএনপি আমলে যে মামলাগুলো দায়ের করা হয়েছিল তাদের নেতাকর্মীর বিরুদ্ধে সেগুলো উইথড্র করে, হাজার হাজার মামলা। বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগ আমলে তাদের বিরুদ্ধে যে হাজার হাজার মামলা আছে সেগুলো উইথড্র করে। এবং লাস্টবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে মামলা উইথড্র করেছে তখন অনেকগুলো সেনসেশনাল মার্ডার কেসের আসামি তারাও মুক্তি পেয়ে গেছে, অনেকগুলো সেনসেশনাল কেস উইথড্র করা হয়েছে। তো যেখানে একটা সরকার ক্ষমতা আসার পর এটা বাংলাদেশের ট্রেন্ড হয়ে গেছে, আগের সরকারের আমলে হাজার হাজার মামলা উইথড্র করে, সেটাকে আপনার বিচার বিভাগের উপর হস্তক্ষেপ মনে হয় না? যে বিচারের আগেই আদালত থেকে সরকার এসে হাজার হাজার মামলা উইথড্র করে ফেললো, সেটা আপনাদের হস্তক্ষেপ মনে হয় না? আর একটা প্লিয়া জানানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলাটা, তাও বলেছে নিরপেক্ষ একটা বডি দিয়ে তদন্ত করে দেখার জন্য। সেটা যদি আপনার হস্তক্ষেপ মনে হয় তখন মনে হয় আপনার এই দেখার চোখটা নির্বাচিত চোখ। যখন আওয়ামী লীগ সরকার করে, যখন বিএনপি সরকার করে তখন আপনার চোখে পড়ে নাই, যখন বিদেশ থেকে একটা কনসার্ন রেইজ করা হচ্ছে তখন আপনার চোখে পড়েছে। কাজে এটা আমার কাছে মনে হচ্ছে এটা পলিটিক্যালি মোটিভেটেড যারা পাল্টা বিবৃতি দিয়েছেন। সেকেন্ড কথা হচ্ছে কি, পৃথিবীর বিভিন্ন দেশে বিচারের ব্যাপারে বিভিন্ন দেশ আপনার অনেক রকম আপনার কনসার্ন ব্যক্ত করে। আপনার মনে আছে যে রাশিয়ার যে বিরোধী দলের নেতা, আমি নামটা ভুলে গেছি, যাকে বিষ খাইয়ে ফেললো, বিষ খাওয়ার পর যখন গ্রেফতার হয়েছে, সারা ওয়ার্ল্ড কমিউনিটি বিবৃতি দিয়েছে। এমনকি আমাদের দেশে 1/11 আমলে যখন আমাদের দুই নেত্রীর বিচার হচ্ছিল তখনও কিন্তু কনসার্ন ব্যক্ত করা হয়েছিল যে এই বিচারটা ঠিক মতো হচ্ছে কিনা। আপনি যদি মনে করতে পারেন শেষের দিকে কনসার্ন ব্যক্ত করা হচ্ছিল। এবং আমাদের যারা পলিটিশিয়ানরা আছেন আওয়ামী লীগ বিএনপি, তারা কিন্তু বিদেশিদের সাথে ঘন ঘন যোগাযোগ শুরু করেছিল শেষের দিকে, ইলেকশনটার আগে আপনার মনে আছে নিশ্চয়ই। এবং ওই সময় কিন্তু আমেরিকান রাষ্ট্রদূত মরিয়ার্টি, তারপর বিনা সিকরি, দেখেন আমার এখনও মনে আছে, আনোয়ার চৌধুরী, ওনার হাউস হোল্ড নেমে পরিণত হয়েছিল। সো আমি যদি আমার দেশের ট্র্যাডিশন দেখি যেখানে সবসময় অ্যাম্বাসিগুলো সক্রিয় থাকে, কোনো না কোনোভাবে ইন্টারফেয়ার করে, এবং আমি যে হাউস হোল্ড নামগুলো আপনাকে বললাম তারা আরও বেশি ইন্টারফেয়ার করতো। KM হাসান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়া ঠিক না, নির্বাচনে আপনার ভোটারদের তালিকাতে ঠিক মতো হয় নাই, ইলেকশন পদ্ধতি ঠিক না। 1996-এ বিএনপি যে ভুয়া ইলেকশন করেছিল তখনকার পর থেকে বিদেশিদের ইনভলভমেন্ট যেই মাত্রায় বেড়েছে, এটার প্রেক্ষিতে হঠাৎ করে আমি বললাম যে বিদেশিরা কেন আপনার ইলেকশনে ইনভলভ হচ্ছে, বা বিদেশিরা কেন ডক্টর ইউনূসের বিচার ব্যাপারে উদ্গ্রীব হচ্ছে বা উদ্বিগ্ন হচ্ছে বা এটা সাসপেন্ড রাখতে বলছে, এটাকে আমার আউট অফ দ্য কনটেক্সট মনে হয়। আমি যদি কনটেক্সচুয়ালি দেখি তাহলে মনে হয় বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সকল সরকারই করে। তখন যদি আমাদের এটা একদমই চোখে না লাগে, হঠাৎ করে আমরা যদি বলি বিচার বিভাগের উপর কেন হস্তক্ষেপ করা হচ্ছে, তখন এটা পলিটিক্যালি মোটিভেটেড মনে হয়। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের বিচার ব্যবস্থাটা এইরকম, আমি আপনাকে একদম আইনের এখন প্রফেসর হিসাবে বলছি, আমাদের বিচার ব্যবস্থাটা এরকম, এখানে যে কোনো সরকারের পক্ষে ইন্টারফেয়ার করার অসংখ্য সুযোগ আছে। আমি এটা নিয়ে প্রথম আলোতে একটা কলাম লিখেছি, আমাদের বিচার বিভাগ কি আসলে স্বাধীন? মান্নান ভাই, আমি তো ল পড়ার চেষ্টা করি, আমাদের যে তদন্ত আছে সেটা চালা হচ্ছে পুলিশ। যেই পুলিশের ওসি আপনার মিটিংয়ে গিয়ে বলে নৌকা মার্কায় ভোট দিন, সেই পুলিশের ভাইরাই তো আপনার তদন্ত করে, পুলিশ তদন্ত করে। প্রসিকিউশন যারা থাকে তারা সরকারি উকিল। আপনি জানেন সরকারের পক্ষের আইনজীবীরা, এরা তো সরকারের মানে রাজনীতিবিদদের চেয়েও বেশি রাজনীতিবিদ, সরকার পক্ষে যারা আইনজীবী থাকে। তো দুইটা উইং, বিচারের তদন্ত আর প্রসিকিউশন, দুইটাই সরকারের সম্পূর্ণ কন্ট্রোলে। থার্ড হচ্ছে বিচারক। এই বিচারকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হচ্ছে আইন মন্ত্রণালয়ের হাতে। তার পোস্টিং কোথায়, তার প্রমোশন কোথায়, তার ছুটি পাবে কিনা, তার ডিসিপ্লিনারি ব্যাপার। এখন আমি তো লয়ের টিচার, আমার তো কয়েকশো স্টুডেন্ট আছে, আমি আপনাকে কনফিডেন্টলি বলতে পারি এটা আইন মন্ত্রণালয়ের হাতে। আমাদের সংবিধানেও আছে যে এটা রাষ্ট্রপতির হাতে মানে আপনি রুলস অফ বিজনেস অনুযায়ী আলটিমেটলি আইন মন্ত্রণালয়ের কাছে আসে। তবে এই ব্যাপারে তারা সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করবে। তা আমরা তো সুপ্রিম কোর্টের সাথে আইন মন্ত্রণালয়ের দ্বিমত হয়েছে এটা কখনো দেখি নাই। আপনার মনে আছে আইন মন্ত্রণালয় একজন সচিব ছিলেন, জহির সাহেব মারা গেছেন, যে কী নাম ছিল ওনার, আইন মন্ত্রণালয় সচিব, উনি প্রায় 200-250 জনকে ডিঙিয়ে ওনাকে আইন মন্ত্রণালয় সচিব করা হয়েছিল। কই আমরা তো দেখিনি সুপ্রিম কোর্ট থেকে আপত্তি করেছে। আমরা দেখেছি যে র্যাবের মামলা যখন নিম্ন আদালতের একজন বিচারক গ্রহণ করেছে, তার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল, তাকে বদলি করা হয়েছিল, আমরা তো দেখি নাই সুপ্রিম কোর্ট আপত্তি করছে। ফলে এটা বোঝাই যায় যে আইন মন্ত্রণালয় সম্পূর্ণ নিজের কন্ট্রোলে রাখে। তো এইরকম একটা বিচার ব্যবস্থাতে আপনি মানে মনে করেন যে বিচার বিভাগে এমন একটা স্বাধীন, এইটা তো যখন বলেন তা আমরা আইনের ছাত্র হিসাবে খুব হাসি লাগে যে আপনি যখন ভিকটিম হবেন, কখনো যারা বলে বিচার বিভাগ স্বাধীন, আপনি যখন ভিকটিম হবেন দেন অনলি ইউল রিয়ালাইজ যে বিচার বিভাগকে স্বাধীন থাকতে দেওয়া হয়েছে কিনা। সো এরকম ক্ষেত্রে যখন ডক্টর ইউনূসের বিচার নিয়ে কনসার্ন ব্যক্ত করা হয়, আমি এটাকে অত্যন্ত যৌক্তিক মনে করি। আমরা যদি আজকে ইংল্যান্ডের মতো একটা বিচার ব্যবস্থা গড়ে তুলতে পারতাম, ইভেন সিঙ্গাপুরের মতো একটা বিচার ব্যবস্থা গড়ে তুলতে পারতাম, তখন এই
ডক্টর ইউনূসের বিচারে স্থগিত করা হোক, এই ধরনের কথা শুনলে আমরা খুবই মাইন্ড করতাম, বলতাম না এখানে তো বিচার বিভাগ সম্পূর্ণভাবে স্বাধীনভাবে কাজ করছে, সেই ঐতিহ্য আমাদের রয়েছে, সেটা তো আমাদের নাই। আরেকটি গুরুত্বপূর্ণ কথা মিস্টার মান্নান বলছিলেন যে বিদেশিরা কথা বলার এখতিয়ার রাখে কিনা, এত আমাদের নিজস্ব বিষয় যেটা আমরা রিজলভ করব। ওনার সাথে একমত, বিদেশিদের হস্তক্ষেপ ভালো লাগে না, কখনোই ভালো লাগার কথা না, বিশেষ করে আপনি ক্ষমতাসীন থাকলে। কিন্তু সমস্যাটা হয়েছে কি, আমরা তো একটা বিশ্ব পরিবারের সদস্য। আমি যখন ইউনাইটেড নেশনসের চার্টার সাইন করেছি, তো ওর মধ্যে এই যে ইউনিভার্সাল পিরিয়ডিক্যাল রিভিউ হয়, হিউম্যান রাইটস কাউন্সিল যে রিভিউ করে সবাই মিলে বসে, বাংলাদেশে এই গুম হচ্ছে, এই বিচার বিভাগীয় হত্যাকাণ্ড হচ্ছে, এটা আমি কনসেন্ট দিয়েছি। আমি তো বিশ্ব যে নজরদারি ব্যবস্থা সেটার অংশীদার। পৃথিবীতে সম্পূর্ণ স্বাধীনতার কনসেপ্ট এখন চলে গেছে, আপনি সার্বভৌম, বাট ইউ আর অলসো সাবজেক্ট টু ইন্টারন্যাশনাল ওভারসাইট ফাংশনস, এটা তো আছে। এখন আমেরিকা শক্তিশালী রাষ্ট্র, সে ওটাকে অ্যাভয়েড করতে পারে, আমি শক্তিশালী রাষ্ট্র না, এই জন্য আমার যে গ্লোবাল ওভারসাইট বডিগুলো আছে সেগুলোকে আমি অ্যাভয়েড করতে পারি না। সো এটাকে আমি সার্বভৌম, আমি যা ইচ্ছা করবো এটা আমি বলতেই পারি না, এটা ওই সিস্টেমের নাই। আর যদি আপনি সরাসরি ইলেকশনের কথা বলেন, তাহলে মান্নান ভাই নিশ্চয়ই জানে আছে যে ইউনাইটেড নেশনসের একটা আলাদা এখন বডি আছে যে ইলেকশনে ডিল করে, এবং আফ্রিকার কিছু দেশে এবং ইভেন পূর্ব তিমুরে, আফগানিস্তানে তারা সরাসরি ইলেকশন প্রক্রিয়ার সার্টিফিকেশন করেছে, অবজারভেশন করেছে, সার্টিফিকেশন করেছে, ওভারসাইট করেছে। এমনকি আফ্রিকার কোনো কোনো দেশে তারা শান্তিরক্ষী বাহিনী বসিয়ে দিয়ে ইলেকশন করিয়েছে। এটা তো হচ্ছে, এটা তো বাংলাদেশের ক্ষেত্রে কেন, মানে অনেকে খবর টবর রাখে না, তো বলে বাংলাদেশের ক্ষেত্রে কেন তো মাথা ঘামা, অন্য দেশের ক্ষেত্রে ঘামাচ্ছে না কেন, অন্য দেশের ক্ষেত্রে মাথা ঘামানো হচ্ছে। এই প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং এটা আজকে 10-20 বছর যাবৎ হচ্ছে, যে কারণ দেখা গেছে যে ইলেকশনের কারণে দেশ ভেঙে যাচ্ছে। সুদান, 2টা সুদান হয়ে গেছে, পূর্ব তিমুর হয়ে গেছে। একটা দেশের স্টেবিলিটি, আফ্রিকাতে সারা বছর গণ্ডগোল লেগে থাকে, গৃহযুদ্ধ লেগে থাকে ইলেকশন নিয়ে। তো আলটিমেটলি ওরা রিয়ালাইজ করেছে ইলেকশনের সাথে আপনার পিসের সম্পর্ক আছে, ইলেকশনের সাথে রুল অফ লয়ের সম্পর্ক আছে, হিউম্যান রাইটসের সম্পর্ক আছে, গ্লোবাল আপনার একটা কোঅপারেশনের সম্পর্ক আছে, জাতিসংঘের ডেডিকেটেড বডি আছে। এখন তো আমি ওইভাবে বলতে পারি না যে ইলেকশন আমি যেভাবে করবো এটা তাদের কী আসে যায়। ফলে আমার মনে হয় ইন এন আইডিয়াল ওয়ার্ল্ড অবশ্যই আমরা ভালো মতো ইলেকশন করতে পারলে সমস্যা ছিল না, কিন্তু আমি ইউনাইটেড নেশনসের একটা অংশ হয়ে, এবং আমি বিশ্ব রাজনীতিতে আমেরিকা, চায়না বা রাশিয়ার মতো পাওয়ারফুল প্লেয়ার না, বলে তো লাভ নেই, আমরা দুর্বল প্লেয়ার। সো আমাদের মতো দেশের পক্ষে এটা বলা সহজ, কিন্তু অ্যাভয়েড করা সহজ না। হিলারি ক্লিন্টন বা ওবামা, ওনারা কোনো স্টেট ফাংশনারির অংশ না। তো ওনারা যখন বলে বাংলাদেশে নির্বাচনের ব্যবস্থা নেই, অবশ্যই উনি আপত্তি করতে পারেন যে তুমি তো স্টেট ফাংশনের অংশ না, বিশ্ব পরিবারের সদস্য না, করতে পারেন। কিন্তু যখন ডক্টর ইউনূসের ক্ষেত্রে করেন, অবশ্যই ওনাদের লেজিটিমেসি আছে। আপনার কি মনে আছে যে চায়না বা রাশিয়ার যারা নোবেল লরিয়েট ছিলেন, সাহিত্যিক আলেকজান্ডার সোলজিতনেস, ওনাদের মতো লোকরা যখন টর্চারের শিকার হচ্ছিলেন, এটা বহু বছরের ট্র্যাডিশন। যখন নোবেল লরিয়েটরা বা যখন আপনার সারা পৃথিবীতে সম্মানিত, প্রশংসিত এবং অত্যন্ত শ্রদ্ধেয় মানুষরা তাদের দেশে অবমাননার শিকার হয়, তখন বিশ্ব সমাজের সবচেয়ে নেতৃস্থানীয় মানুষরা কনসার্ন ব্যক্ত করে। এটা একটা অনেক পুরনো, আমি ছোটবেলা থেকে শুনেছি। আমি জাস্ট একটু মানে ইন্টারভেন করি, এবং এই প্রশ্নটা বাংলাদেশের সমাজে আছে। যেমন আমি এখন একটু আপনার কাছে, আপনার দুজনের কাছ থেকে বুঝতে চাইবো যে প্রফেসর মোহাম্মদ ইউনূস একজন ইকোনমিস্ট, তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন এবং মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করেছেন, শান্তিতে নোবেল পেয়েছেন এবং বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েট। বাংলাদেশ নিশ্চয়ই তাকে নিয়ে গর্ব করে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক আলোচনার মধ্যে তিনি কেন, এবং তিনি কেন এত বিতর্কিত? আমি প্রশ্নটা এইভাবে করি। আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আপনি যেটি বলছিলেন যে অনেক নোবেল লরিয়েটরা বা এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ নানা ইস্যুতে মানুষের অধিকারের প্রশ্নে তারা বিবৃতি দেন, কথা বলেন। বাংলাদেশে আরেকটা প্রশ্ন বা বিতর্ক আছে যে প্রফেসর মোহাম্মদ ইউনূস কখনো বাংলাদেশের এই মানবাধিকারের ইস্যুতে, রাজনৈতিক বিতর্কে তিনি কখনো কোনো মন্তব্য করেননি। যদিও রাজনৈতিক কারণে তিনি বিতর্কিত, অনেকে তাকে পছন্দ করেন না, অনেকে মনে করেন যে তিনি রাজনীতি করতে চান, কিন্তু রাজনৈতিক, অভ্যন্তরীণ রাজনৈতিক কোনো ইস্যু, মানবাধিকারের ইস্যু, এগুলো নিয়ে তিনি কখনো কোনো কথা বলেননি। আচ্ছা, আপনার প্রথম প্রশ্নটা ছিল কি যে উনাকে রাজনীতির মধ্যে টেনে আনা হয় কেন? আমার ধারণা, আমি বিনয়ের সাথে বলি, এটা আমাদের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আগ্রহের কারণে।
উনি নিজে টেনে আনেন দেখে, যেহেতু বাংলাদেশে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বেগম জিয়া বা শেখ হাসিনা কোনো কিছু বললে পুরা দল অন্ধভাবে সেটা ফলো করে। আমি 1991 থেকে আমি বিচিত্রা রিপোর্টার ছিলাম। আমি আপনাকে কনফিডেন্টলি বলি, এটা যদি আমাদের প্রধানমন্ত্রী নিজে যদি ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন সময় যদি উনি এই সমস্ত নিন্দা না করতেন, সমালোচনা না করতেন, তাহলে কোনোদিনও এই যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেখেন, আপনার সম্পাদক মণ্ডলী 50 জন দেখলেন, তার মধ্যে অদ্ভুত অদ্ভুত পত্রিকা সম্পাদকও আছে, এটা কোনোদিনও সরব হতো না। এবং কোনো মিনিস্টারও বলতো কিনা আমার সন্দেহ আছে। এটা হয় ব্যক্তিগতভাবে উনি ওনাকে পছন্দ করেন না, এই জন্য উনি পুরা বিষয়টা ডক্টর ইউনূস রাজনীতিকরণের মধ্যে পড়ে গেছেন। যদি আমাদের প্রধানমন্ত্রী কিছু না বলতেন তাহলে আমার মনে হয় না উনি রাজনীতির ভেতরে আসতেন। এখন প্রশ্ন করতে পারেন যে আমাদের প্রধানমন্ত্রী ওনাকে কেন পছন্দ করেন না। এখন আমরা তো ওনাকে কেউ জিজ্ঞেস করি না কেন করেন না, কিন্তু ওনার কথাবার্তা শুনে যেটা মনে হয় সেটা হচ্ছে উনি ওই যে 111 গভর্নমেন্টের সময় ডক্টর ইউনূসের একটা পলিটিক্যাল পার্টি করার একটা চিন্তা ছিল, সেটা উনি পছন্দ করেন না। এটা ওনার পছন্দ না করার যৌক্তিক কারণ থাকতে পারে, কিন্তু যেভাবে উনি রিয়্যাক্ট করেন সেটা কতটা যৌক্তিক এটা আমি জানি না। কারণ আপনি দেখবেন উনি যখন কথা বলেন উনি প্রায়ই বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সুদখোর, সুদের করেছেন। তা আমার কাছে এখন খুব অদ্ভুত লাগে, আমাদের প্রধানমন্ত্রী কি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নাই? ওনার যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাহলে উনিও তো সুদ খান, আমিও তো সুদ খাই, আপনিও তো খান, মান্নান ভাইও তো খায়। যারই ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই সুদ খাই আমরা, আনলেস ইট ইজ ফ্রম ইসলামী ব্যাংক, আমরা সবাই সুদ খাই। পুরা এই দেশের পুরা অর্থনৈতিক ব্যবস্থা যেই স্তম্ভগুলোর উপর দাঁড়িয়ে উনি পরিকল্পনা উনি আমার থেকে অনেক বেশি জানেন। আমরা তো সুদের উপর দাঁড়িয়ে, এটা সুদ নির্ভর অর্থনীতি। তো ওখানে যখন উনি সিঙ্গেল আউট করে বলেন সুদখোর সুদখোর যখন বলতে থাকেন, তখন আমার মনে হয় এটা ওনার প্রচণ্ড রাগ আছে ডক্টর ইউনূসের উপর, এবং এটা শুধুমাত্র ওই রাজনৈতিক দল গঠন করার কারণে হতে পারে না। যে কোনোভাবেই হোক ওনাকে কেউ না কেউ বুঝিয়েছে বা উনি বুঝেছেন যে এই বাংলাদেশে এটা ওনার স্বার্থের বিরুদ্ধে যায় বা ওনার দলের স্বার্থের বিরুদ্ধে যায়, পদ্মা সেতু হোক বা ইলেকশনের ব্যাপার হোক, এখানে ডক্টর ইউনূসের একটা রোল আছে। এটা ওনাকে কেউ বুঝিয়েছে অথবা উনি কোনোভাবে বুঝেছেন। এই সমস্ত কারণে ওনার একটা ক্রোধ রাগ কাজ করে। কিন্তু আমরা যারা স্যারকে ঘনিষ্ঠভাবে চিনি আমরা জানি উনি কি ডিপলি রিগ্রেট করেন ওই যে 111 পিরিয়ডে। আপনি জানেন কাদের ইন্ধনে উনি এই দিকে এগিয়েছিলেন, কারা ওনাকে সবসময় ইন্সপায়ার করতো, তারাই পরে সরে গিয়েছিল। এবং তাদের অনেকে কিন্তু আমাদের বর্তমান সরকারের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। যাই হোক, এখন উনি এটা ডিপলি রিগ্রেট করেন। উনি ব্যক্তিগত আলাপে বলেন তার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল, কেন যেন এটা করতে গিয়েছিল, উনি এটা খুবই রিগ্রেট করেন। এখন ওনাদের যদি আলোচনা থাকতো, একটা নর্মাল রিলেশনশিপ থাকতো, কথাবার্তা হতো বা মাঝখানে লোকজন যদি কথাবার্তা বলতে পারতো, যেমন মুহিত সাহেবের মতো লোকরা, ওনারা তো ডক্টর ইউনূসকে খুব পছন্দ করতেন, তাহলে আমার মনে হয় উনি এতটা এইভাবে আপনার বিষোদ্গার করতেন না, তাহলে উনি পলিটিক্সের মধ্যে ডক্টর ইউনূসকে নিয়ে এত আলোচনা হতো না। এটা সেকেন্ড কথা আপনি যেটা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস কেন বিবৃতি দেয় না, আমি বিবৃতি দেয় না শব্দটা ব্যবহার করি না, আমি বলেছি ওনাকে কোনো কিছুর মধ্যে এটা অভিযোগ আছে যে উনি তো আসলে কোনো কিছুর মধ্যে নেই। যেমন উনি কোনো কিছুর মধ্যে নাই এটা ঠিক না। যেমন রোহিঙ্গাদের ইস্যুতে ওনার একটা অনেক বড় স্টেটমেন্ট আছে, উনি অন্যান্য নোবেল লরিয়েটদেরকে নিয়ে করেছেন। আমি কোনো পত্রিকায় দেখলাম যে রোহিঙ্গার এত বড় ইস্যু, তখন কি উনি করেছেন? অফকোর্স করেছেন। উনি যখন বাংলাদেশ গ্লোবালি বিপদে পড়ে উনি অবশ্যই করেন। যখন করোনার সময় ছিল বাংলাদেশ শুধু না, বাংলাদেশের মধ্যে আপনার মনে রাখতে উনি একটা গ্লোবাল পার্সোনালিটি। উনি শুধু বাংলাদেশের দরিদ্রদেরকে বিনা পয়সার টিকা দেওয়া এটা উনি বলতে পারে না। উনি বলেছে এই টিকায় কোনো পেটেন্ট যেন না থাকে, করোনার টিকা যেন পৃথিবীর সমস্ত দরিদ্র মানুষ পায়, সেটা রোল রাখা না। এখন উনি যদি আমাদের স্কোপে, আমরা মাইক্রোস্কোপিক মানুষ উনার তুলনায়, আমরা হচ্ছে আওয়ামী লীগ এটা বললো কেন, বিএনপি এটা বললো কেন, এটা কেন হইলো, কোনো সারাক্ষণ এই বিতর্কে থাকি। ফলে এই জন্যই তো আমরা ডক্টর ইউনূস হইতে পারি নাই। এবং উনি যদি আমাদের মতো এরকম বিতর্ক কেন্দ্রিক হতে থাকতো তাহলে উনি বড়জোর আতিউর রহমান বা আবুল বারাকাত হতো, সেটা ওনার এনার্জি সমস্ত ওখানেই শেষ হয়ে যেত। আমাদের এখানে এমন একটা টক্সিক পরিবেশ, এই আলোচনার মধ্যে ঢুকে এই সারাক্ষণ ওই সময় বিএনপির সময় বিবৃতি দিল, আওয়ামী লীগের সময় দিল না কেন, ও এটা বললো এটা কেন বললো না কেন, এই আলাপে যদি আমি আসিফ নজরুল না থাকতাম আমি অনেক বড় বড় রিসার্চ করতে পারতাম। এবং আমাদের তুলনায় তো উনি অনেক বেশি ট্যালেন্টেড মানুষ। উনি যদি নিজেকে এই মাইক্রোস্কোপিক পর্যায়ে টেনে আনতেন তাহলে আপনি একবার প্রশ্ন তুলতেন, আচ্ছা 15 আগস্টে উনি বিবৃতি দিলেন না কেন? তারপর আবার কেউ আবার বলতে জিয়া হত্যাকাণ্ডে উনি কেন শোক জানালেন না? আবার কেউ কেউ বলতে হয়তো এই যে এই বিচার হচ্ছে এটাতে কেন শোক জানালেন? উনি একটা গ্লোবালি উনি দরিদ্র অবহেলিত মানুষের জন্য কাজ করেন। এগুলি রেখে উনি কি আপনার আওয়ামী লীগ বিএনপির এই চিরন্তন রাজনৈতিক দ্বন্দ্বে যাবেন? আমি তো মনে করি এটা যদি উনি করেন নাই এটাই ভালো। কিন্তু আমি আপনাকে স্ট্রংলি বলে দিতে চাই, বাংলাদেশের যখনই গ্লোবাল স্বার্থের প্রশ্ন আসছে, করোনার টিকা হোক, রোহিঙ্গা ক্রাইসিস হোক, অবশ্যই উনি অত্যন্ত স্ট্রং ভূমিকা রেখেছেন।